গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা পূর্বের ক্লাসের মতো আজকেও চলে এসেছি নতুন একটা অংশ আলোচনা করবার জন্য। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আমরা যে ক্লাস করছি তোমরা সেই ক্লাসগুলো ভালো করে বুঝতে পারছো সবাই? আচ্ছা, শুনে খুব ভালো লাগলো, সবাই বুঝতে পারছে। এবং কে কতটা ভালোভাবে বুঝতে পারছে, সত্যি সত্যি বুঝতে পারছে কিনা আমি সেগুলো একটু যাচাই করে নেব। কিভাবে আমরা বুঝতে পারবো যে তোমরা সবাই বুঝতে পেরেছো, বা এই যে আলোচনাটা আমরা করছি সেটা তোমরা সঠিকভাবে জানতে পারছো? প্রশ্ন উত্তরের মাধ্যমে, তাই তো? কে করবে প্রশ্ন? আমি প্রশ্ন করব, উত্তর দেবে কারা? তোমরা। ভেরি গুড। তো দেখি কে কতটা ভালোভাবে নিজেদেরকে প্রশ্ন উত্তর মানে উত্তরগুলো জেনে নিজেদেরকে কত ভালোভাবে প্রস্তুত করতে পেরেছে, সেগুলো আমি আজকে একটু জেনে নেব। আমরা পূর্বের দিনে আলোচনা করেছিলাম যে বায়ুর কি বলবো, ক্ষয় প্রক্রিয়া, বহন প্রক্রিয়া এবং আরেকটা কি, সঞ্চয় প্রক্রিয়া। ভেরি গুড। এই যে প্রত্যেকটা প্রক্রিয়া কিভাবে কার্যকারিতা ভূমিকা পালন করে, মানে কোন কোন প্রক্রিয়ার দ্বারা বায়ু ক্ষয় কাজ করে, বহন কাজ করে, সঞ্চয় কাজ করে, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এছাড়া আমরা আলোচনা করেছিলাম যে মরু অঞ্চলে বালি কিভাবে সৃষ্টি হয়, উপকূল অঞ্চলে বালি কিভাবে সৃষ্টি হয়, আর বালির বিভিন্ন আয়তন অনুসারে বালির শ্রেণীবিভাগ আমরা করেছিলাম, তাই তো? আচ্ছা, শুরুতে আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি যে যদি আকৃতি অনুসারে বালির শ্রেণীবিভাগ করা হয় তাহলে কত ভাগে বালির শ্রেণীবিভাগ করতে পারি আমরা? আকৃতি অনুসারে বালিকে আমরা তিনটি ভাগে শ্রেণীবিভক্ত করতে পারি, তাই তো? একটা হচ্ছে অতি মিহি বালি, আর 2 নম্বর হচ্ছে মিহি বালি, আর 3 নম্বর হচ্ছে মোটা বালি। তো এই মোটা বালির ব্যাস কত কে বলতে পারবে? 0.5 থেকে 2 মিলিমিটার পর্যন্ত মোটা বালির যে দানা, তার সেই দানার ব্যাসের আয়তন, তাই তো? আচ্ছা, তাহলে এই যে বালি সম্পর্কে আমরা জিজ্ঞাসা করে নিলাম। এবার আমি একটু জিজ্ঞাসা করি, আমাকে বলো যে মরু অঞ্চলে বালি কি কি উপায়ে সৃষ্টি হয়? হ্যাঁ, মরু অঞ্চলে বালি কি কি উপায়ে সৃষ্টি হয় বলো। আচ্ছা, আমি পয়েন্ট বলো। একটা পয়েন্ট হচ্ছে যান্ত্রিক আবহ বিকার, আর একটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়, তাই তো? তো যান্ত্রিক আবহ বিকার থেকে কিভাবে বালি সৃষ্টি হয় বলো। হ্যাঁ, ঠিকই বলেছ যে উষ্ণতার পার্থক্যের জন্য যে শিলাখণ্ড বা শিলাস্তরগুলো থাকে সেগুলো সংকোচন প্রসারিত হয়, হতে হতে বড় যে চাই থাকে শিলার, সেগুলো থেকে খনিজ পদার্থগুলো বিভিন্নভাবে খসে পড়ে যায়, শিলাখণ্ড ছোট্ট ছোট্ট খণ্ডে বিভক্ত হয়ে যায়, এবং সেগুলো যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে এই বালির আকার বা বালির রূপ ধারণ করতে পারে, তাই তো? ঠিক বললাম তো? আচ্ছা, আর একটা হতে পারে ঘর্ষণ ক্ষয়। কিভাবে ঘর্ষণ হয়? দুটো কঠিন বস্তু যদি পরপর খুব জোরে, তীব্র জোরে আঘাত প্রাপ্ত হয় বা আঘাত খায়, তাহলে কি হয় বলতো? আঘাত হলে সেখানটাতে দেখা যায় যে দুটো কঠিন বস্তু হয়তো ভেঙে টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়ে যায়, তাই না? দেখবে তুমি যখন কোনো একটা রাস্তায় যদি একটা ছোট্ট মাটি বা পাথরের একটা অংশ দেখে থাকো, সেটা নিয়ে খেলতে থাকো দীর্ঘক্ষণ ধরে, বা আঘাত করতে থাকো রাস্তায় বা কোনো একটা শক্ত কঠিন বস্তুতে, বারবার আঘাত করার ফলে দেখবে সেখান থেকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড বা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বালি বা অন্য কিছু সেখান থেকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যেতে পারে,
সেই মূল যে শিলা যেটা পেয়েছিল বা একটা পাথর খণ্ড, সেটা কিন্তু সেটার আয়তন কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকে, তাই না? তাই এরকম ভাবে বালি তৈরি হয় মরু অঞ্চলে। আচ্ছা বলো তো, বায়ু যে ক্ষয় কাজ করে, কোন কোন উপায়ে বায়ু ক্ষয় কাজ করে? প্রথম কারণ বলো। হ্যাঁ, 3টি উপায়ে বায়ু ক্ষয় কাজের করে থাকে। 1 নম্বর হচ্ছে অপসরণ, তাই তো? আচ্ছা, 2 নম্বর কি আছে বলো? অবঘর্ষ, ভেরি গুড। 3 নম্বর হচ্ছে ঘর্ষণ। তাহলে এই 3টি প্রক্রিয়ার দ্বারা বায়ু কি করছে? ক্ষয় কাজ করছে। কোন অঞ্চলে ক্ষয় কাজ করে বায়ু? মূলত মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চল বলতে পারি, আর সমুদ্র উপকূল অঞ্চলে। অর্থাৎ একদম বাংলা ভাষায় যদি আমরা সিম্পল বলি, যেখানে বায়ুর গতিবেগ বা তীব্রতার পরিমাণ বেশি, সেইখানে কিন্তু বায়ু তার কার্যকারী ভূমিকা পালন করে থাকে। নদী যেমন, যেখানে জলকে নিয়েই নদীর কারবার, তাহলে নদীও যেমন ক্ষয় কাজ করলেই তারপরে কি করবে? বহন কাজ করবে। বহন করলেই কি করবে? সঞ্চয় করবে। একই রকম ভাবে বালিও কিন্তু ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ করে থাকে। আচ্ছা, এই যে ক্ষয় কাজের 3টি পদ্ধতির নাম বললে, অপসরণ, অবঘর্ষ আর ঘর্ষণ, আমাকে একটু বলো অপসরণ সম্পর্কে, একটু আমাকে বলো কিভাবে অপসরণ প্রক্রিয়াটা মূলত তার কাজ করে থাকে। হ্যাঁ, যদি একদম ঠিক। হ্যাঁ, যখন একটু গর্তের সৃষ্টি হয়, একদম ঠিক বলেছো। আমি একটু বলে দিই তাও, যে যখন কোনো বাধাহীন, উদ্ভিদহীন বা মরু প্রান্তরে, উদ্ভিদহীন মানবহীন কোনো মরু প্রান্তরে বায়ুর গতিবেগ যদি তীব্র হয়, তাহলে সেখানে বালিস্তরের ওপরে সূক্ষ্ম সূক্ষ্ম মিহি যে বালি, সেগুলো কিন্তু হাওয়ার দ্বারা ভেসে বেড়াতে পারে। সেখান থেকে হাওয়ার গতিবেগের সঙ্গে উড়ে গিয়ে একটা স্থান থেকে অপর কোনো স্থানে চলে যাচ্ছে। অপর কোনো স্থানে কোথায় চলে যাচ্ছে সেটা আমরা পরে বুঝবো, সেটা সঞ্চয় কাজের ক্ষেত্রে আমরা বুঝবো। এখন যেটা আমরা বুঝবো ক্ষয় কাজ। কারণ নদী, হিমবাহ, বায়ু কেউ কিন্তু একটা কাজ করবে, থেমে থাকবে, পরবর্তী কাজ শুরু হবে, এরকম নয়। ক্ষয়, বহন, সঞ্চয় সবকটি কিন্তু একই সাথে, একই প্রক্রিয়ায়, মানে একই টাইমেই কিন্তু চলতে থাকে, তাই না? তাহলে এইভাবে যে একটা গর্তের সৃষ্টি হয়, সেটা অপসরণ হয়। 2 নম্বর হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষটা কি হয়? যে বায়ুর সঙ্গে বাহিত তীক্ষ্ণ যে কঠিন পদার্থগুলো, পাথরখণ্ড, যদি কোনো বরফ শিলাখণ্ডের গায়ে এসে আঘাত করতে থাকে, বারবার আঘাতের ফলে কি হয়? একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়, হয়তো। তো সেখানে মৌচাকের মতো একটা আকৃতি, ফুটো ফুটো একটা আকৃতি লক্ষ্য করা যায়। এটাকে আমরা বলবো অবঘর্ষ প্রক্রিয়া। আর ঘর্ষণ প্রক্রিয়াটাকে কিভাবে হয় বলো? যখন দুটি শিলাখণ্ড বা দুটি পাথর পরস্পর যদি আঘাত করে বা ঠকাঠকি হয়, পেয়ে ধূলিকণায় পরিণত হয়, ক্ষয় পায়, তাকে আমরা বলবো ঘর্ষণ প্রক্রিয়া, তাই তো? আচ্ছা, আর একটা হচ্ছে বহন কাজ। কটি পদ্ধতিতে করে? 3টি পদ্ধতিতে করে থাকে। কি কি সেই পদ্ধতির নামগুলো? একটা হচ্ছে ভাসমান, তাহলে একটা স্থান থেকে আরেকটা স্থানে বহন করে নিয়ে গেল, ভাসমান প্রক্রিয়া, তাই তো? অতি সূক্ষ্ম বালিকণা বা ধূলিকণা যেগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে, সেগুলো যদি বায়ুর গতিবেগের সাথে খুব দ্রুততার সহিত একটা স্থান থেকে অপর স্থানে হাওয়ায় উড়ে চলে যায়, সেটাকে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো ভাসমান প্রক্রিয়া। 2 নম্বর কি রয়েছে বলো? লম্ফদান, তাই তো? মানে লম্ফদান মানে কি? লাফিয়ে লাফিয়ে যাওয়া। তাহলে অতি সূক্ষ্ম যে ধূলিকণা, বালিকণা, তার থেকে তুলনামূলকভাবে আকৃতিতে একটু বড় যে যে কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারছে না,
তাই না? তখন তারা কি করছে, বায়ুর গতিবেগ আসছে, সেগুলো কিন্তু হয়তো ভূমিস্তর থেকে উঠছে, খানিকটা উঠে লাফিয়ে গিয়ে আরেক জায়গায় পড়ছে, আবার লাফিয়ে আরেক জায়গায় পড়ছে। মানে ব্যাঙ যেমন ভাবে লাফায়, ব্যাঙ কি একটানা উঠতে পারে? পারে না। তাহলে একটা স্থান থেকে, এখান থেকে পটাস করে আরেকটা জায়গায় গেল, সেখান থেকে আরেকটা জায়গায় গেল, তাহলে এইরকম ভাবে লাফিয়ে লাফিয়ে চলে। এটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। আর একটা হচ্ছে গড়ানো প্রক্রিয়া, তাই তো? তাহলে বড় আকারের যেটা মিনিমাম 2 মিলিমিটার ব্যাসযুক্ত যে বালুকণা, সেই বালুকণাগুলো কি হয়, সেগুলো না পারে লাফাতে, না পারে বাতাসে ভেসে বেড়াতে, তারা গড়িয়ে গড়িয়ে চলে যায়, একটা স্থান থেকে আরেকটা স্থানে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে বহন প্রক্রিয়া। তাহলে এই পর্যন্তই। আর তারপরে ছিল সঞ্চয় কাজ। এই পর্যন্ত আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। চলো পরবর্তী অংশে কি আলোচনা করব সেটা তোমাদের একটু দেখাই। দেখো, এই যে দুটো ছবি বা অনেকগুলো ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা বলো তো, মরুদ্যান শুনেছ কোনোদিন? শুনেছ মরুদ্যান কোথায় হয় বলো তো? মানে জিনিসটা কি মরুদ্যান? মরুদ্যান হচ্ছে মানে মরু উদ্যান, কথাটার মধ্যেই দেখো মরুর মধ্যে উদ্যান। তাহলে মরুভূমিতে যেখানটাতে দেখা যায় যে কোনো নির্দিষ্ট জায়গায় যেখানে বালি অনেকটা সরে যাওয়ার জন্য সেখানে বেশ একটা বড় গর্তের সৃষ্টি হয়, এবং সেই গর্তটা যদি নিচের জলস্তরকে স্পর্শ করতে পারে, তাহলে সেখান থেকে জল নির্গত হয়ে একটা হ্রদের আকার বা একটা জলাশয়ের আকার ধারণ করে। তাকে কেন্দ্র করে বিভিন্ন গাছপালা সৃষ্টি হয়, গাছপালা তৈরি হয়। এই অংশ কিন্তু মরুভূমিতে দেখা যায়। তাহলে এই যে মরুদ্যান, তারপরে মরুভূমিতে আরো বিভিন্ন প্রকার আমরা ভূমিরূপ লক্ষ্য করতে পারি, যেগুলোকে জুইগ্যান বলা হয়, ইয়ারদাং বলা হয়, ইনসেল বার্চ বলা হয়, ব্লো আউট বলা হয়। এই যে বিভিন্ন অংশগুলো রয়েছে, এখন নামগুলো শুনতে একটু কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে তো, কিন্তু এমন কিছু কঠিন নয়। আমরা বিস্তারিত আজকে এই সম্পর্কে আলোচনা করব। এবং এই যে ভূমিরূপের নামগুলো বললাম, জানো এগুলো কিসের দ্বারা গঠিত ভূমিরূপ? একদম ঠিক ধরেছ, এগুলো হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এইগুলো। ঠিক আছে? এই যে এখানে আমরা জুইগ্যান দেখতে পাচ্ছি, একটা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। ইয়ারদাংও তাই, ব্লো আউট, দেখো গর্ত সৃষ্টি হয়েছে এইখানটাতে কিন্তু ওয়েসিস তৈরি হয় এই ব্লো আউটে। ইনসেল বার্চ রয়েছে, গৌর রয়েছে, এটা ব্যাঙের ছাতা, ঠিক আছে, মাশরুম রক বলা হয়, ব্যাঙের ছাতার মতো দেখতে। চলো আমরা সেই সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু সেটা হচ্ছে বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ সমূহ। অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায় সেইগুলোই আমরা আলোচনা করব। নদীও যেমন ক্ষয়কাজ করত, কোথায় ক্ষয়কাজ করত নদী? উচ্চ গতিতে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কাজ করত। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আমরা আলোচনা করেছি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে? একদম সহজ জিনিস, তোমরা দু একবার দেখলেই বুঝে যাবে। দেখো খুব সুন্দরভাবে ছবিও দেওয়া রয়েছে। যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি আবার রিপিট করে বলে দেবো সেটা। ঠিক আছে? প্রথম যে ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম বলা হচ্ছে অপসারণ গর্ত। কি নাম বললাম? অপসারণ গর্ত। দেখো নামটার মধ্যেই গর্ত এই শব্দটি উল্লেখ রয়েছে, তার মানে এইখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি
যে ক্ষয়কার্যের ফলে কোনো একটা অংশে যদি বালিয়াড়ি উড়ে গিয়ে সেখানে যদি গর্তের সৃষ্টি হয়, সেই জায়গাটাকে আমরা বলবো অপসারণ গর্ত। দেখো যেটা বললাম সেটা মিলছে কিনা দেখি তো একটু। মরুভূমিতে বায়ুর প্রবাহের দ্বারা শিথিল বালিকণা, তার মানে যে বালিকণা মানে আবদ্ধ হিসাবে নয়, শিথিল খুব হালকা আলগা হিসাবে রয়েছে, বায়ুর যখন প্রবাহ হচ্ছে তখন উপরিস্তর বালিকণাগুলো উড়ে যাচ্ছে। তাহলে ক্রমাগত অপসারিত হতে হতে স্থানটি কি হচ্ছে, অবনমিত হয়ে ছোট বড় গর্ত বা খাতের সৃষ্টি হচ্ছে, তাই তো? তাকে আমরা কি বলছি, তাকে ব্লো আউট বা ডিফ্লেশন হলো বলা হয়। ঠিক আছে, ব্লো আউট অর্থাৎ সম্পূর্ণভাবে সেখান থেকে অপসারণ হয়ে চলে যাওয়া, ব্লো আউট। আরো একটা কথা বলা হয় ডিফ্লেশন হলো। ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, কোথায় কোথায় দেখা যায়? আমাদের ভারতবর্ষের যে থর মরুভূমি রয়েছে, এই অপসারণ গর্ত ধান্ধ নামে পরিচিত। কি নামে পরিচিত? ধান্ধ নামে পরিচিত। মিশরেই আবার এই গর্তটি কাতারা নামে পরিচিত। এই কাতারা থেকেই বলতে কাতার আসতে পারে। বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত, যার তোমার ক্ষেত্রমান হচ্ছে 19,500 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এবং 134 মিটার নিচু। তার মানে 134 মিটার কিন্তু নর্মালি যে মরুভূমির যে ভূপৃষ্ঠ যদি আমরা বলি, সেখান থেকে 134 মিটার কিন্তু নিচের দিকে লক্ষ্য করা যায়। যুক্তরাষ্ট্রে ব্যাফেলো হোল, বিগ হলো এবং মঙ্গোলিয়াতে প্যাংকিয়াং, এই নামে এদেরকে চিহ্নিত করা হয়, এই অপসারণ গর্ত বা ব্লো আউটকে। ঠিক আছে, বুঝতে পারলে তো? আচ্ছা, এরপরে হয়েছে উৎপত্তি, অর্থাৎ কিভাবে এই অপসারণ গর্তের দেখো এই যে ছবিটা দেখো, মরুভূমির উপরিস্তর থেকে এখান থেকে এই যে বালিয়াড়ি কিন্তু ধীরে 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 উড়ে গেছে, মানে ক্ষয় কাজ হয়ে গেছে। গিয়ে দেখো এই যে বালির স্তর, এখানে দেখো নিচে জলের স্তর অর্থাৎ অ্যাকুইফার, যেটা এই জলের স্তরের সঙ্গে যেই মিট করলো তখন নিচ থেকে কি হচ্ছে, নিচ থেকে কিন্তু জল নির্গত হচ্ছে, হয়ে জল জমা হচ্ছে। এই দেখো জল জমা হচ্ছে, যখনই জল জমা হবে তখন তাকে আমরা বলবো হ্রদ, বা ইংলিশে যদি আমরা বলি ওয়েসিস। কিভাবে উৎপত্তি হচ্ছে? বিশাল এলাকা জুড়ে এই উদ্ভিদ আবরণহীন শুষ্ক মরুভূমির শিথিল বালিরাশি, তাহলে একদম পুরো হালকা যে বালিরাশিগুলো রয়েছে, দীর্ঘকাল ধরে, এইটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু নির্দিষ্ট 1টি বছর 2টি বছর 3টি বছরে হয়নি, বছরের পর বছর ধরে এই বায়ুর প্রবাহিত হওয়ার জন্য কিন্তু এই গর্তের সৃষ্টি হয়েছে এবং অবনমিত হয়ে এই ভূমি গঠন করেছে। এটাকে আমরা বলছি ওয়েসিস, বা ওয়েসিস এখন বলবো না, এটাকে অপসারণ গর্ত বা ব্লো আউট বলবো। ঠিক আছে, মরুদ্যান। এইবার বারবার যেটা আমি ওয়েসিস বলছি, মরুদ্যান, মরুর মধ্যে উদ্যান, উদ্যান মানে কি, বাগান। দেখো এই পুকুরটাকে জলাশয়কে কেন্দ্র করে একটা বাগান বা গাছপালা গড়ে উঠেছে তো, বা তোমাদের শুরুতেও একটা ছবি আমি রেখেছি দেখবে, সেখানেও কিন্তু এরকম বাগান গাছপালা আমরা দেখতে পাই। আচ্ছা, দীর্ঘদিন ধরে অপসরণ ক্ষয়ের ফলে এই যে ব্লো আউট, ধরো এই একটা গর্ত, এখানে জলের স্তর পর্যন্ত যে গিয়ে পৌঁছায়নি, এই একটা গর্ত জলের স্তর পর্যন্ত গিয়ে পৌঁছায়নি, এগুলোকে এখনো ব্লো আউট আমরা বলছি। গভীরতা ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছালে জল জমে হ্রদ তৈরি হয়। এই যে জলের স্তর, অ্যাকুইফার দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ, এই জলের ভিত্তিতে চারপাশের গাছপালা, জনবসতি, চাষের জমি গড়ে ওঠে। একে কি বলা হচ্ছে? একে মরুদ্যান বলা হয়। একটা জিনিস একটু তোমাদের বলি প্রসঙ্গক্রমে, এই মরুদ্যানকে কেন্দ্র করেই আরো একটা শব্দ যেটাকে বলা হয় মরীচিকা। কি মরীচিকাটা কি? মানে মরুভূমিতে মরীচিকা,
যখন মানুষ দীর্ঘ মরুভূমি, ব্যাপক প্রান্তর মরুভূমি যখন হাঁটতে থাকে, তো সেখানে তো জলের স্তর খুব একটা দেখতে পাওয়া যায় না। আমাদের এইখান সমতল ভূমির মতো তো নয় যেখানে সেখানে জল পাওয়া যাবে। উদ্ভিদহীন, জনমানবহীন একটা স্থান, তাই তো? তাহলে সেখানে সহজে জল পাওয়া যাবে এটা তো আমরা সবাই জেনে এসেছি। আর এই মরুভূমির জাহাজ কাকে বলা হয় বলতো? উটকে বলা হয়। কেন বলতো? কারণ উট একসঙ্গে 200 লিটার, 300 লিটার, 500 লিটার মতো জল কিন্তু সে খেয়ে ধরে রাখতে পারে। ঠিক আছে? সেই জন্য আর প্রয়োজন মতো সেই জলটাকে সে আবার কাজে লাগায়, শারীরবৃত্তীয় কাজে লাগায়। তো যখন এই মরুভূমিতে কোনো পথিক বা মানুষ যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়, তখন এই যে গর্তগুলো দূর থেকে দেখলে মনে হয় ওখানে জলের স্তর বা জল সেখানটাতে লক্ষ্য করা যাচ্ছে। জল লক্ষ্য করা, মানুষ সেই মরীচিকার পেছনে খুব দ্রুত ছুটে যায়। কিন্তু এই মরুদ্যান হয়তো সারা মরুভূমিতে হয়তো একটা কিংবা গড়ে উঠতে পারে, নাও গড়ে উঠতে পারে। কারণ মরুভূমিতে জলের স্তর পাওয়া কিন্তু খুব মানে কি বলে রেয়ার কেস বলা যেতে পারে। তো মানুষ যখন এই যে যখন দূর থেকে গর্ত দেখবে তোমরা যখন গ্রীষ্মকালে রাস্তায় বেরোবে, লম্বা পিচ রাস্তায় দেখবে, দূর থেকে দেখলে মনে হবে সামনে যেন জলের একটা স্তর ঢেউ খেলছে, যেটা তাপের জন্য হয় এবং আমাদের চোখে তাপটা লেগে থাকে বলে আমরা সেটাকে ভ্রম দেখি, ভুল একটা জিনিস দেখি। তো এটাও সেখানে দেখতে পায়। তো এই মরুদ্যান যখন দেখে তখন তারা প্রাণ ফিরে পায়, এখানে এসে একটু জল পান করতে পারে, জলটা সংগ্রহ করতে পারে। ঠিক আছে? প্রথম যে ভূমিরূপ তার নাম কি বলা হয়েছিল? অপসরণ গর্ত, তাই তো? বোঝা গেছে সেটাকে? সরি। আচ্ছা, দ্বিতীয় যে ভূমিরূপ, এই ভূমিরূপটা দেখো দেখতে কিসের মতো দেখতে একদম বলো তো? ব্যাঙের ছাতার মতো দেখতে, তাই না? নিচের দিকটা সরু, উপরের দিকটা ছাতার মতো একটা আকৃতি ধারণ করে রয়েছে। আচ্ছা বলো তো এইরকম কেন হলো? তোমরা তো এতদিন মোটামুটি জিওগ্রাফির বিভিন্ন অংশ পড়ে এসছো, এই যে অংশটা কেন এরকম মনে হচ্ছে তোমাদের কাছ থেকে শুনি। এই ছবিটা দেখে মনে হচ্ছে কি বলো তো? হ্যাঁ, ওপরের ওপরের দিকে কঠিন শিলা, নিচের দিকে নরম শিলা রয়েছে, তাই তো? হ্যাঁ, তোমরা একদম ঠিকই বলছো। যেটা হচ্ছে ওপরের শিলাস্তর কিন্তু কি শিলাস্তর? কঠিন শিলাস্তর। সেই জন্য শিলাস্তরটা কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয়নি। আর নিচের শিলাস্তরটি অপেক্ষাকৃত নরম শিলাস্তর, সেই শিলাস্তরটি কিন্তু সহজে ক্ষয় পেয়ে গেছে। ক্ষয় পাওয়ার জন্য কি হয়েছে? সরু হয়ে গেছে, দেখতে দূর থেকে দেখলে মনে হবে ব্যাঙের ছাতা, তাই তো? বা এটাকে আবার মাশরুমও বলা হয়। তাহলে এই যে মরুভূমিতে আর এটা হয়ে থাকে অবঘর্ষ ক্ষয়ের ফলে, মানে বায়ু তো বিভিন্ন বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় বিভিন্ন দিক থেকে, এবং তাছাড়া অবঘর্ষ ক্ষয়, যেটা অবঘর্ষ ক্ষয়ের ফলে এই ব্যাঙের ছাতার মতো দেখতে নিম্নাংশ সরু, নিম্নাংশ অর্থাৎ নিচের দিকে দেখো সরু দণ্ডায়মান আকৃতি, আর ঊর্ধ্বাংশ চওড়া শিলাস্তূপকে সাহারা মরুভূমিতে গৌর বা গারা বলা হয়, তাই তো? আচ্ছা, জার্মানিতে কি বলা হচ্ছে? জার্মানিতে পিচ ফেলসন বলা হয়। এই ভূমিরূপকে এই জার্মানিতে পিচ ফেলসন বলা হয়। গ্রেট বেসিনে এটাকে আবার হুডু বলা হয়। অর্থাৎ অঞ্চল অনুযায়ী এই ভূমিরূপের বিভিন্ন রকম নামকরণ করা হয়ে থাকে। ব্যাঙের ছাতার মতো আকৃতির জন্য একে মাশরুম বলা হয়ে থাকে। কোথায় দেখতে পাওয়া যায়? উদাহরণস্বরূপ সাহারা মরুভূমিতে কিন্তু অসংখ্য গৌর দেখা যায়। ঠিক আছে? কিভাবে উৎপত্তি হচ্ছে? মরুভূমিতে এই যে কঠিন শিলা আর কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিক রয়েছে, অর্থাৎ নিচে নরম, ওপরে কঠিন শিলা অনুভূমিকভাবে গঠিত রয়েছে, এবং একটা শিলাস্তূপ দণ্ডায়মান ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋতুতে বিভিন্ন মুখী বায়ু প্রবাহ,
ঠিক আছে, যে একমুখী হচ্ছে তা নয়, বিভিন্ন মুখী বায়ুপ্রবাহ হওয়ার জন্য এবং তার সাথে সাথে অবঘর্ষ প্রক্রিয়া। দেখো এই যে এখানে খণ্ডগুলো পড়ে রয়েছে, এগুলো কিন্তু এখান থেকেই চাঙড়গুলো খসে খসে কিন্তু এখানটায় পড়ে রয়েছে, বা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড বাতাসে উড়ে গিয়ে এখানে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে। বলেছিল অবঘর্ষ প্রক্রিয়া মৌচাকের মতো একটা খাত সৃষ্টি করে, সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তখন নরম শিলাস্তর অত্যাধিক বেশি ক্ষয় পেয়ে সরু হয় এবং ওপরের কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে দণ্ডায়মান থাকে, প্রসারিত হতে থাকে। অর্থাৎ প্রসারিত কিন্তু সেভাবে হয় না, নিচেরটা সরু হয়ে যায় বলে মনে হয় ওপরটা প্রসারিত হয়ে গেছে। একেই কি বলা হচ্ছে? একে গৌর বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে এই যে গৌর, তাহলে গৌর সম্পর্কে তোমরা সবাই বুঝতে পারলে। একদম সিম্পল জিনিস মাথায় রাখবে, ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা দেখতে কেমন? উপরেরটা চওড়া প্রসারিত, নিচেরটা সরু। নিচের দিকে অতিরিক্ত ক্ষয়কার্য হয়েছে, কেন হয়? নরম শিলা বলে, সেই জন্য এই আকৃতির ভূমিরূপ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, এর পরবর্তী যে ভূমিরূপ তার নাম হচ্ছে জিউগেন। কি নাম? জিউগেন। এটাও এই নরম শিলা এবং কঠিন শিলার নিয়েই ব্যাপার স্যাপার গড়ে উঠেছে। এখানটায় কি হচ্ছে? অনুভূমিকভাবে, দেখো ওটাও কিন্তু অনুভূমিকভাবে ছিল, কিন্তু বায়ু প্রবাহের ধরন এমন হয়েছে, অবঘর্ষ ক্ষয় এমন হয়েছে, সেইটা ওই আকৃতির ভূমিরূপ গঠন করেছে। এটাও অনুরূপভাবেই কিন্তু পর্যায়ক্রমে, দেখো এই যে কঠিন শিলা রয়েছে, দেখো একদম নিচে কঠিন শিলা, নরম শিলা, আবার কঠিন শিলা লক্ষ্য করতে পারছি আমরা। তাহলে এখানেও অবস্থান করছে শিলাস্তূপে। অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত চওড়া, এবার এই যে কঠিন শিলা গঠিত যে চওড়া সমতল মাথাযুক্ত এবং নিম্নাংশ সরু টেবিল আকার প্রতিসম ভূমিরূপকে জিউগেন বলা হয়। তাহলে কঠিন শিলায়, যে কঠিন শিলা দাঁড়িয়ে রয়েছে দেখো, এর মধ্যেও কঠিন শিলা, এবং যেহেতু বায়ুর গতিপথটা এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, হওয়ার জন্য কি হচ্ছে, এই লম্বালম্বি ভাবে যেখানে অপেক্ষাকৃত একটু ফাঁক রয়েছে, চ্যুতি রয়েছে, ফাটল রয়েছে, সেইখানে বিভিন্ন রকম যান্ত্রিক আবহবিকার বা বায়ুর বিভিন্ন কার্যকারিতার ফলে এই অংশগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। ক্ষয়প্রাপ্ত হয়ে কোন অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে ঠিক এইরকম, দেখো উপর দিকটা একটু সমতল মাথাযুক্ত আর প্রতিসম ভূমিরূপকেই কিন্তু জিউগেন বলা হচ্ছে। আর যদি বাস্তবে দেখতে হয়, তাহলে এরকম যদি একটা খণ্ড বাস্তবে কিন্তু এইরকম ভাবে দাঁড়িয়ে থাকে, এই যে অবস্থানটা দেখতে পাচ্ছ, এটা। এর উচ্চতা 2 থেকে 40 মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে। ঠিক আছে, কোথায় দেখতে পাওয়া যায়? আমেরিকার সোনেরান এবং মাজাভে যে মরুভূমি রয়েছে, সেইখানে কিন্তু অসংখ্য জিউগেন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, উৎপত্তি কিভাবে হচ্ছে? মরু ও মরুপ্রায় অঞ্চলে তো কমন, মরু অঞ্চলেই জিউগেন দেখতে পাওয়া যাবে। কঠিন শিলা ও কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করছে। তাহলে এই যে ফাটল, দেখো দেখে যাচ্ছে ফাটল রয়েছে না? তাহলে দেখো শিলাস্তরের মধ্যে ফাটল, দারণ, চ্যুতি রেখা, স্তরায়ন্তল ইত্যাদি দুর্বল স্থান বরাবর বায়ু কি করছে? অবঘর্ষ ক্ষয় করছে। কারণ এখানেও কিন্তু অবঘর্ষ প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। করে এখানে ধরো ধীরে ধীরে গহ্বর সৃষ্টি হচ্ছে। দেখো এই হচ্ছে গহ্বর সৃষ্টি হয়েছে, কঠিন শিলাগুলো অবঘর্ষ ক্ষয়ের ফলে এরকম ভাবে গহ্বর সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এই কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে প্রায় সমতল চূড়া বিশিষ্ট, সমতল, দেখো এই তলটা, উপরের যে তলটা প্রায় সমান, সেরকম ভাবে উঁচু নিচু ঢেউ খেলানো নয়, সমতল চূড়া বিশিষ্ট টিলার মতো দুপাশে সমান ঢাল যুক্ত। তাহলে এপাশেও যা ঢাল, ওই বিপরীত দিকেও একই রকম ঢাল যুক্ত যে ভূমিরূপ লক্ষ্য করা যায়, তাকে জিউগেন বলা হচ্ছে এবং এটাকেই জিউগেন ভূমিরূপ
বলা হচ্ছে। বুঝতে পারছো তো? আচ্ছা, উচ্চতা কত বললাম? এর উচ্চতা কত হতে হবে? 2 থেকে 40 মিটার এর উচ্চতা হতে পারে। ঠিক আছে, এটা গেল 3 নম্বর ভূমি। এতক্ষণ আমরা কি কি ভূমিরূপ আলোচনা করলাম? 1 নম্বর আলোচনা করলাম ভেরি গুড, অপসরণ গর্ত। 2 নম্বর কি আলোচনা করলাম আমরা? গৌর বা গারা বা মাশরুম, তাই তো, ব্যাঙের ছাতার মতো দেখতে। 3 নম্বর কি আলোচনা করলাম? জিউগেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নাও, জিউগেনের বলা হয়েছে অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন শিলা আর কোমল শিলা। এর পরবর্তীতে আমরা যে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব সেটা দেখতে একই রকম, কিন্তু কি বলবো, গঠনগত দিক একটু আলাদা। সেই জন্য তোমাদেরকে এইটা অনুভূমিকভাবে রিপিট করলাম। এবার পরের ভূমিরূপটা দেখো। আচ্ছা, 4 নম্বর যে ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে ইয়ারদাং। কি বললাম? ইয়ারদাং। দেখো, এটা দেখতে অনেকটা একই, কিন্তু গঠনগত দিকটা দেখো, উল্লম্ব ভাবে। আগেরটা ছিল, এইটা হচ্ছে অনুভূমিক ভাবে। এটা যখন ভূমির সমান্তরালে এটা অনুভূমিক ভাবে, আর যখন লম্বা ভাবে দেখা যাবে এইটা হচ্ছে উল্লম্ব ভাবে। দেখো, এই দিকটা এইভাবেই কিন্তু এইখানটাতে গড়ে উঠেছে। কিভাবে হচ্ছে দেখো, এইটা হচ্ছে কঠিন শিলা, তারপর দেখো তার পাশেরটা হচ্ছে নরম শিলা। আবার দেখো, এইটা হচ্ছে কঠিন শিলা, আবার তার পাশে এটা কিন্তু নরম, সরি কালারটা চেঞ্জ হয়নি, নরম শিলা। তাহলে এরকম ভাবে কঠিন শিলা, নরম শিলা উল্লম্ব ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, উল্লম্বভাবে পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলা যদি অবস্থান করে, সেখানে কি হবে? অবঘর্ষ ক্ষয় হচ্ছে। অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত স্বল্প উচ্চতাযুক্ত অপ্রতিসম শৈলশিলার মতো যে ভূমিরূপ, তাকে ইয়ারদাং বলা হচ্ছে। দেখো, এখানে পাশাপাশি অবস্থান করেছে যেটা, এই কঠিন শিলাটা কিন্তু দণ্ডায়মান রয়েছে, আর কোমল শিলাটা কিন্তু ক্ষয় পেয়ে গেছে, তাই তো, ক্ষয় পেয়ে একটা খাতের সৃষ্টি করেছে। তখন মনে হচ্ছে কঠিন শিলা দাঁড়িয়ে রয়েছে মাঝখান দিয়ে, এটা একটা ক্ষয় নদীর মতো। দেখো, এই দেখো বাস্তবের চিত্র, এটা হচ্ছে এরকম ভাবে চলে গেছে ফাঁকা অংশটা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইয়ারদাং। আর পূর্বের যে ভূমির আলোচনা করলাম তাকে কি বলা হচ্ছে? জিউগেন। ইয়ারদাং, জিউগেন। ঠিক আছে, উদাহরণ কি? সাহারা মরুভূমি, টিবেস্টি মালভূমিতে হারমাট্টান বায়ুপ্রবাহের ফলে বিশ্বের বৃহত্তম ইয়ারদাং গড়ে উঠেছে। তাহলে কোথায় লক্ষ্য করা যাচ্ছে? সাহারা মরুভূমিতে। কোন বায়ুপ্রবাহের ফলে গড়ে উঠতে দেখা যাচ্ছে? হারমাট্টান বায়ুপ্রবাহের ফলে বৃহত্তম ইয়ারদাং গড়ে উঠেছে। কোথায়? সাহারা মরুভূমিতে। এছাড়াও টাকলামাকানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, ইরানের লুট মরুভূমিতে, আফগানিস্তানে খস, মোজাভে মরুভূমিতে উত্তর আমেরিকার, এই জায়গাগুলোতে কিন্তু ইয়ারদাং লক্ষ্য করা যায়। আর্থার হোমস এই ইয়ারদাংকেই কক্কম নামে অভিহিত করেছেন। কি নাম দিয়েছেন? কক্কম নামে অভিহিত করেছেন। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় ইয়ারদাং দেখতে পাওয়া যায় বুঝতে পারলে? সাহারা মরুভূমিতে তো অবশ্যই বিশ্বের বৃহত্তম ইয়ারদাং। এছাড়াও ইরানে লুট নামে পরিচিত খস, আফগানিস্তানে মোজাবে মরুভূমিতে লক্ষ্য করা যায়। এর উৎপত্তি প্রক্রিয়াটা কেমন, কিভাবে? যেটা বললাম, মরু এবং মরুপ্রায় অঞ্চলে কঠিন শিলা আর কোমল শিলা উল্লম্বভাবে, অর্থাৎ এটা যদি কঠিন হয় এটা নরম শিলা, আবার তার পাশে কঠিন শিলা, তার পাশে নরম শিলা, এরকম ভাবে অবস্থান করছে। এবং বায়ু শিলাস্তরের সমান্তরাল যদি প্রবাহিত হতে থাকে, তখন কি হয়? দীর্ঘদিন ধরে যদি বায়ু প্রবাহ হতে থাকে, নরম শিলাস্তর দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, ক্ষয় পেয়ে যাবে, তাই তো। দ্রুত অবঘর্ষ ক্ষয় করে কি হবে? সুড়ঙ্গ তৈরি করবে, সুড়ঙ্গ তৈরি হয়, এবং দুপাশের কঠিন শিলা কি হবে? দণ্ডায়মান রূপে অবস্থান করবে, মানে শৈলশিলার মতো অবস্থান করবে।
কম ক্ষয় পাবে, আর কোমল শিলা বেশি ক্ষয় পাবে, সেটা নিচু হয়ে যাবে। তখন কঠিন শিলা দণ্ডায়মান রূপে খাড়া ঢালু রূপে অবস্থান করবে এবং দূর থেকে দেখলে কি মনে হবে? মোরগের ঝুঁটির মতো। দেখো মোরগের ঝুঁটির মতো দেখতে মনে হচ্ছে না এই অংশগুলোকে, এই যে অংশগুলো? এইভাবে ইয়ারদাং গড়ে উঠতে দেখা যায়। আর এই ইয়ারদাং যদি ক্রমাগত বায়ু প্রবাহিত হচ্ছে, এই দিকটা দেখে কি মনে হচ্ছে? এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। ক্রমাগত বায়ু প্রবাহিত হতে হতে দেখা যায় যে এর কোনো অংশ তীক্ষ্ণ হয়ে গেছে। দেখো তীক্ষ্ণ হয়ে গেছে একদম পুরো প্রান্তভাগ। তীক্ষ্ণ হয়ে গেলে তখন তাকে কি বলা হয়? নিডিল। সূচের যেমন তীক্ষ্ণ হয়ে থাকে, সেলাই করা খুব সহজে সেলাই করা যায় জামা কাপড়ের মধ্যে দিয়ে, সেরকম নিডিল তৈরি হয়। ঠিক আছে? তাহলে 4টি ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। লাস্ট যে ভূমিরূপ তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ইনসেলবার্চ। কিন্তু সেই ইনসেলবার্চ জানবার আগে আমরা ইয়ারদাং এবং জিউগেনের মধ্যে পার্থক্যটা একটু জেনে নেব। যেহেতু একই রকম দেখতে, তাই পার্থক্য তার অবশ্যই থাকবে। কি পার্থক্য রয়েছে? শিলা। ইয়ারদাং কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে উল্লম্বভাবে অবস্থান করে, আর জিউগেন কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করে। ইয়ারদাং দেখতে মোরগের ঝুঁটির মতো এবং মাথা ছোচালো হয়, যেটা নিডিল বলা হলো। আর এটা টেবিলের মতো দেখতে, অর্থাৎ সমতল। ওপরটা কেমন হবে? সমতল, চ্যাপ্টা আকৃতির। ঢাল কেমন? এর দুপাশ অসমান ঢালযুক্ত, অপ্রতিসম প্রকৃতির। অসমান ঢাল। আর এর দুপাশ সমান ঢালযুক্ত, প্রতিসম প্রকৃতির। এটা অসমান ঢাল, এটা হচ্ছে সমান ঢাল। এর উচ্চতা কেমন হবে? ইয়ারদাং এর উচ্চতা কম হয়, গড়ে 7 মিটার। ইয়ারদাং ছোট ছোট হয়। আর জিউগেনের উচ্চতা 2 থেকে 40 মিটার পর্যন্ত হয়। এটা হচ্ছে ইয়ারদাং, এটা হচ্ছে জিউগেন। একটা উল্লম্ব ভাবে আর একটা অনুভূমিক ভাবে। ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম ইনসেলবার্চ সম্পর্কে আমরা আলোচনা করব। এটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সর্বশেষ ধাপ, সর্বশেষ অংশ। এই ইনসেলবার্চ শব্দটি এসছে জার্মান শব্দ থেকে। ঠিক আছে? এর অর্থ দ্বীপশৈল। কেন দ্বীপশৈল বলা হচ্ছে একটু দেখি আমরা। দেখো এটা হচ্ছে ইনসেলবার্চের দুটো ছবি আমি দেখিয়েছি তোমাদেরকে। মরু অঞ্চলে ক্ষয়কার্যের শেষ পর্যায়ে, মানে এটা শেষের দিকে হয় তাই শেষ নম্বরে রাখা হয়েছে। বৈচিত্র্যহীন পেডিপ্লেনের ওপর বায়ুর ক্ষয়কার্যের ফলে, পেডিপ্লেন হচ্ছে সমান যে ভূমিরূপ, এটাকে পেডিপ্লেন বলা হয়। সেখানে কঠিন শিলা গঠিত অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ পাহাড়, গোলাকার পাহাড়। দেখো দু প্রান্তর মরুভূমি, তার মাঝখানে একটা কঠিন শিলা গঠিত খাড়া ঢালযুক্ত একটা গোলাকার ভূমিরূপ লক্ষ্য করতে পারছি আমরা। পারছি তো? এই গোলাকার ক্ষয়ীভূত পাহাড়কে বা টিলাকে ইনসেলবার্চ বলা হচ্ছে। এর উচ্চতা হয় কত? এই উচ্চতা 10 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। এই যে ঢাল, এর ঢালু হতে পারে, এই যে ঢাল হতে পারে 70 থেকে 80 ডিগ্রি পর্যন্ত। তাহলে কি বুঝতে পারলে? ক্ষয়চক্রের শেষ পর্যায়ে মরু অঞ্চলে কঠিন শিলা গঠিত অনুচ্চ খাড়া যে ঢালযুক্ত পাহাড় লক্ষ্য করা যায় গোলাকার আকৃতির, তাকে ইনসেলবার্চ বলা হচ্ছে। উচ্চতা 10 থেকে 30 মিটার হতে হয়, লক্ষ্য করা যায় আর কি গড়পড়তা। আর ঢাল থাকে 70 থেকে 80 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, ভূতত্ত্ববিদ এস পাসার্জ 1926 সালে এই মরু পাহাড়ের নামকরণ করেছিল, যা ইনসেলবার্চ নামে পরিচিত হয়েছে। বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমিতে এটাকে আবার মাউন্ট ওলগা বলা হয়। ঠিক আছে? আবার নদীর স্বাভাবিক ক্ষয়চক্র যখন পেনিপ্লেন গঠিত হয়, তখনও মোনাটনকের মতোই এই পাহাড় লক্ষ্য করা যায়। ঠিক আছে?
তখন দীর্ঘকাল ধরেই মোনাটনাও যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ইনসেলবার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন ছোট ছোট হয়ে তখন তাকে টর বলা হয়। অর্থাৎ ইনসেলবার্চ যদি ক্ষয়প্রাপ্ত হয়ে একদম ছোট্ট ভূমিরূপ গঠন করে তখন তাকে টর বলা হয়। আবার ইনসেলবার্চ আরো ক্ষয় পেয়ে যদি গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, একটা ছোট ঢিবিতে পরিণত হবে গম্বুজ আকৃতির, তখন তাকে বর্নহার্ড বলা হবে। দেখো এখানে অনেকগুলো শর্ট প্রশ্ন রয়েছে যে ইনসেলবার্চ কোন প্রক্রিয়ায় কি নামে চিহ্নিত করা হয়েছে। যদি ইনসেলবার্চ ক্ষয় পেয়ে গম্বুজাকৃতি হয় তখন টর বলা হয়, আরো ক্ষয় পেলে তাকে কি বলা হবে, বর্নহার্ড বলা হবে। ঠিক আছে, এই যে ইনসেলবার্চ গভীরভাবে যখন ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার রূপে দাঁড়িয়ে থাকে তখন তাকে আবার ক্যাসেল কপিচও বলা হয়ে থাকে। বোঝা গেল তো ইনসেলবার্চের বিভিন্ন আকৃতিতে বিভিন্ন নামে কিন্তু তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কোথায় দেখতে পাওয়া যায়? আফ্রিকার কালাহারি এবং বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমিতে ইনসেলবার্চ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, উৎপত্তি কিভাবে হচ্ছে? সুদীর্ঘ কাল ধরে মরুভূমির বায়ুপ্রবাহ দ্বারা ক্ষয়ের ফলে নরম শিলাস্তর অপসারিত হয়ে, নরম যে শিলাস্তর অপসারিত হয়ে যাচ্ছে, হয়ে ইনসেলবার্চের উচ্চতা কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে এবং এই শিলাচূর্ণের পাতলা স্তরযুক্ত প্রায় সমতল বা মৃদু ঢালুযুক্ত মরুভূমি, এটাই কিন্তু পেডিপ্লেন গড়ে উঠতে পারছে। এবং এটা কি শিলা দ্বারা গঠিত হচ্ছে? গোলাকার হচ্ছে মানে এটা কিন্তু কেবলমাত্র গ্রানাইট এবং নিস শিলা গঠিত অংশগুলোই দাঁড়িয়ে আছে, ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে রয়েছে। কারণ গ্রানাইট আকৃতির শিলা গোলাকার হয়, তাই গোলাকার রূপে দাঁড়িয়ে রয়েছে। এই স্বল্প উঁচু গোলাকার মরু পাহাড় টিলারূপে দ্বীপের আকারে দাঁড়িয়ে থাকে। এটাকেই সম্পূর্ণভাবে আমরা কি বলছি? ইনসেলবার্চ। তাহলে বোঝা গেল যে 5টি ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এগুলো কি আলোচনা করলাম এতক্ষণ? আমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ, তাদের নাম এবং কিভাবে গড়ে ওঠে উৎপত্তি প্রক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। এইখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এখানে রাখলাম। এই প্রশ্নগুলো তোমরা সবাই খুব ভালোভাবে একটু নিজেদের মধ্যে একটু টেক্সট বই থেকে নিজেরা আলোচনা করলে সেটাকে আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে করে আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি। ঠিক আছে, তোমরা আশা করি এগুলো সবাই বাড়িতে গিয়ে একবার ভালো করে দেখে আসবে। পরবর্তী ক্লাসে পরবর্তীতে আমি এখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিন আমরা আবার বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে বিভিন্ন ভূমিরূপ সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।